আসসালামু আলাইকুম সবাইকে। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই দিশারি কোচিং সেন্টারের পক্ষ থেকে শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। তো আমি মূলত স্টুডেন্ট নিয়ে কাজ করার সুযোগ পেয়েছি। এইজন্য স্টুডেন্টদের ক্লাস নেওয়ার সময় আমরা বিভিন্ন সময় তাদের পক্ষ থেকে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হই বা তাদের বিভিন্ন সমস্যার কথা শুনি। তো এই বিষয়টা থেকে আমার মনে হয়েছিল যে আসলে এই যে স্টুডেন্টদের সমস্যাগুলা, তাদের এই সমস্যাগুলো যে সমাধান, এটা সবসময় তো ক্লাসের মধ্যে দেয়া সম্ভব হয় না। তো এটা হইতে পারে যে আমরা অনলাইনের মাধ্যমে তাদেরকে হচ্ছে যদি এই সমস্যার সমাধানগুলো দিতে পারি, তাহলে এটা হয়তো অনেক বেটার হবে বা ভালো কাজে দিবে। তো সেখান থেকেই মূলত সিদ্ধান্তটা নেয়া যে তাদের বিভিন্ন যে সমস্যাগুলো রয়েছে পড়াশোনা কেন্দ্রিক বা লাইফ কেন্দ্রিক, তো এগুলা নিয়ে আমরা এপিসোড বাই এপিসোড এই সমস্যাগুলোর সমাধানগুলো নিয়ে আসবো আস্তে, আস্তে। তো তারই ধারাবাহিকতায় আমরা আজকে আমাদের ১ম এপিসোড শুরু করতে যাচ্ছি। আর আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে আমাদের আজকের টপিক পড়া মনে রাখার ১০ টি হ্যাকস। আর এই যে সমস্যাটা যে শিক্ষার্থীরা পড়াশোনা করে বাট মনে রাখতে পারে না, এটা আমার মনে হয় সকল স্টুডেন্টের জাতীয় সমস্যা। হ্যাঁ, এক্সেপশনাল থাকে, সব জায়গাতেই থাকে। এখানেও এক্সেপশনাল আছে, অনেক স্টুডেন্টের পড়া মনে থাকে। বাট আমাদেরকে আসলে সাধারণ শ্রেণীটা নিয়েও কাজ করতে হবে। তো যারা সাধারণ স্টুডেন্ট বা সাধারণ শ্রেণীতে আছি, এই সমস্যাটা জাতীয় একটা সমস্যা যে অনেক পড়াশোনা করতেছি বাট মনে থাকতেছে না। তো এটা নিয়ে মূলত আলোচনা করাটা খুবই জরুরি। আর আমাদের মনে হয় যে শুরু করার জন্য এই টপিকটাও একদম পারফেক্ট। সো যারা ভিডিওটি দেখছেন, অনেক গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। আপনারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি দেখবেন এবং আ সবার সাথে শেয়ার করে দিবেন। সবার যাতে ভিডিওটা দেখে এই সমস্যার থেকে বের হইতে পারে বা সবার যাতে কাজে লাগে। তো আমাদের আজকের এপিসোডে যিনি উপস্থিত আছেন, তার কথা না বললেই না। উনি আমাদের দিশারি কোচিং সেন্টারের সম্মানিত একজন শিক্ষক। তিনি সাবেক শিক্ষক ছিলেন। তিনি বর্তমানে এখন শিক্ষার্থীদের নিয়ে কাজ করে যাচ্ছেন। শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা নিয়ে তিনি কাজ করে যাচ্ছেন। পাশাপাশি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট অর্থাৎ আমাদের মানব সম্পদের কিভাবে উন্নয়ন করা যায়, আমাদের বাংলাদেশে যে এত জনসংখ্যা, এই জনসংখ্যাগুলোকে কিভাবে মানব সম্পদে পরিণত করা যায়, এইজন্য তিনি কাজ করে যাচ্ছেন। তো পাশাপাশি তিনি একজন মোটিভেশনাল স্পিকারও বলা যায় তাকে। পাশাপাশি তিনি অনেক স্কিল রিলেটেড ইস্যুগুলো নিয়েও কাজ করেন। তো আমার পক্ষ থেকে তার জন্য দোয়া। আল্লাহ তাআলা তার নেক হায়াত বৃদ্ধি করে দিন এবং এভাবেই তিনি যেন শিক্ষার্থীদের সেবা দিয়ে যেতে পারেন, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করে দিক। তো আমরা দেরি না করে আমাদের ভিডিওতে চলে যাব। তো ১ম এ আমি একটা প্রশ্ন দিয়ে শুরু করতে চাই স্যার। সেটা হচ্ছে অনেক শিক্ষার্থী বলে যে, "অনেক পড়েও কেন ভুলে যায় স্যার? পড়াশোনা অনেক করি বাট ঠিক পরীক্ষার আগে গিয়ে বা দেখা যাচ্ছে ক্লাসরুমে শিক্ষক যখন পড়া ধরে, তখন পড়াগুলো ভুলে কেন যায়? মনে কেন থাকে না?" তো এটা কি আসলে স্মৃতিশক্তির সমস্যা নাকি পড়ার পদ্ধতির সমস্যা? আপনার মতে স্যার এটা কোনটা? তো দয়া করে স্যার আপনি যদি এই বিষয়ে একটু আলোকপাত করতেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ফরিদ, তোমার খুব সুন্দর একটা ইন্ট্রোডাকশনের জন্য এবং দিশারি কোচিং সেন্টারের এই চমৎকার উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। তারা অনেক সাহসিকতার পরিচয় সবসময় দিয়েছে, আবারও একটা নতুন উদ্যোগ নিয়েছে। এটা আমি আশা করি স্টুডেন্ট এবং টিচার সহ সকলেরই কাজে আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যদি আমি প্রশ্ন যাই যে পড়াশোনা করার পরেও কেন মনে থাকে না, তো এটা আসলে একটা সমস্যা। আমাদের প্রচেষ্টাটা হবে যে আমরা কিভাবে এই পার্সেন্টেজটাকে আপ করতে পারি। অর্থাৎ ধরে নিলাম এখন যদি স্টুডেন্টের ভিতরে 10% স্টুডেন্ট পড়া পরে মনে রাখতে পারে এবং 90% স্টুডেন্ট পারে না, তাহলে এটাকে 10% থেকে কিভাবে আমরা আপ করতে পারি। আমাদের প্রচেষ্টা থাকবে 1% হলেও যেন আপ হয়। তবে আমরা শুধু এখানে সীমাবদ্ধ থাকতে চাই না, আমরা এটাকে 80% 90% পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা চালাবো, আমি নিজে এবং কোচিং সেন্টারের সরাসরি ইনভলভমেন্টে। তো বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা মনে হয় শুরু করি বিষয়টা। জি স্যার, অবশ্যই। পড়া পড়া মনে রাখার 10টি হ্যাকস এর মাধ্যমে আমার যে বর্ণনাটা দেওয়ার চেষ্টা করব, আশা করি তোমার প্রশ্নটার মোটামুটি একটা সম্ভাব্য উত্তর পেয়ে যাবে। ওকে। জি স্যার।
আমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি, তো সেখানে আমরা 10টি বিষয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো আলোচনার পূর্বে যদি আমরা দুইটা বিষয়কে একটু কানেক্ট করি, তাহলে আমাদের পরবর্তী আলোচনাটা একটু আমাদের জন্য সহজ হয়ে যাবে। হ্যাঁ, জি স্যার। তাহলে যদি আমরা বলি যে, ধরো আমার আজকে আহ ডিম ভাজা খেতে ইচ্ছা করছে, কিন্তু আমি ডিম সেদ্ধ করতে হয় কিভাবে সেটা জানি, ডিম ভাজতে হয় কিভাবে আমি জানি না, বাট আমার ডিম ভাজাটাই লাগবে। তাহলে আমি অলরেডি একটা পদ্ধতি জানি যেটার মাধ্যমে ডিমটা খাওয়া যায়, কিন্তু আমি যেটা চাচ্ছি সেটা আসলে আমি জানি না। তাহলে কি আমি যেটা চাচ্ছি সেটা পাবো? জি না স্যার, অবশ্যই পাবো না। ওকে, তাহলে আমরা এখানে একটু মনে রাখি যে আমি যেটা চাচ্ছি সেটা পাইতে হলে সেই স্কিলটা আমার জানা লাগবে বা থাকা লাগবে। ওকে, জি স্যার। আমি চাচ্ছি ভালো রেজাল্ট হবে, পড়া মনে থাকবে, কিন্তু আমার থাকতেছে না, পড়া মনে থাকতেছে না, রেজাল্ট ভালো হচ্ছে না। অর্থাৎ আমি যদি ডিমের উদাহরণের সাথে কানেক্ট করি, অর্থাৎ আমি ডিমটা সিদ্ধ করতে হয় কিভাবে জানি, কিন্তু আমার দরকার হলো ডিমটা ভাজি করা। হুম। অর্থাৎ পড়া মনে রাখতে হবে কিভাবে এবং ভালো রেজাল্ট করতে হবে কিভাবে, এটা আমি চাই, কিন্তু যেটা করছি সেটাতে অ্যাকচুয়ালি এটা কাজ হচ্ছে না। তার মানে আমাদের যে বর্তমান পদ্ধতি, সেই জায়গায় কোনো একটা সমস্যা আছে, যে সমস্যা আমাকে আমার কাঙ্ক্ষিত রেজাল্ট দিচ্ছে না। আমি কি এভাবে বলতে পারি? হুম, অবশ্যই স্যার। ওকে, তো এবার আসি আরেকটা বিষয়, সেটা হলো যে আমাদের ব্রেন কিভাবে কাজ করে। আমাদের মেমোরিটা আসলে দুই ভাবে কাজ করে, একটা হলো শর্ট টার্ম মেমোরি, একটা হলো লং টার্ম মেমোরি। এখন আমাদের ব্রেন কোনো ইনফরমেশনকে যখন নেয়, তখন কিভাবে নেয়, আমরা ইনফরমেশন গুলো কিভাবে পাই? আমাদের 5টা ইন্দ্রিয় আছে, আমরা 5টা ইন্দ্রিয়র মাধ্যমে আমাদের ইনফরমেশন গুলো রিসিভ করি। একটা হলো আমাদের চোখ, আমাদের নাক, আমাদের কান, আমাদের ত্বক এবং আমাদের অনুভূতি। ওকে, জি স্যার। তো এই যে বিভিন্ন ইন্দ্রিয়, যেই ইন্দ্রিয়গুলোর মাধ্যমে আমরা ইনফরমেশনটা রিসিভ করি, সেটার মাধ্যমে আমাদের ব্রেন সেই ইনফরমেশন গুলোকে প্রসেস করে কোনটা সে মনে রাখবে এবং কোনটা মনে রাখবে না, সেই প্রোগ্রামিংটা হয়। যদি আমি বলি, আজকে ঘুম থেকে উঠে ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত সারাদিন আমি যতগুলো কাজ করছি সব কি আমার ব্রেন তো প্রসেস করছে, কিন্তু সবগুলো কি সে মেমোরিতে সংরক্ষণ করছে, যেটা আমি চাইলে মনে করতে পারি আমি কতটা ধাপ দিয়েছি, কিভাবে ধাপ দিয়েছি, কোন রাস্তা দিয়ে গেছি, রাস্তায় কোথায় কি ছিল, ডানে কয়টা গাছ ছিল, বামে কয়টা গাছ ছিল, লাল গাছ ছিল না কালো গাছ ছিল, কোনটা ফলের গাছ ছিল, কোনটা ফুলের গাছ ছিল। অনেক ইনফরমেশন কিন্তু আমার ব্রেন, আমার চোখ, আমার কান, আমার নাক, সেগুলো কিন্তু দেখছে, ব্রেন প্রসেস করছে, কিন্তু সে কিন্তু মনে করে নাই যে এটা সংরক্ষণ করার প্রয়োজন। হুম। কিন্তু তারপরে যদি আমি আমার সারাদিনের কিছু কিছু কাজকে রিকল করতে চাই ও পুনরায় চিন্তা করতে চাই, দেখা যাবে যে কিছু কিছু ইনফরমেশন গুলো আমার মনে হচ্ছে যে এটা করেছিলাম বা এটা দেখেছিলাম বা এটা বলেছিলাম। তার মানে আমার ব্রেনকে আমি সজ্ঞানে অথবা সাবকনসিয়াসলি কোনো একটা ইনস্ট্রাকশন দিয়েছে, যে কারণে সে এই মেমোরিটাকে সংরক্ষণ করেছে, তাই না? জি স্যার। তো এটাকে আরেকটু যদি ইজি করে বলি, ধরে নিলাম যে আমি আহ খেলা দেখতে পছন্দ করি অথবা মুভি দেখতে পছন্দ করি। তো এইরকম আমার একটা খুব পছন্দের নায়ক, তার একটা নতুন সিনেমা রিলিজ হয়েছে, আমি মুভিটা দেখলাম। দেখার পরে আমার খুবই ভালো লেগেছে, কারণ আমি যেই টাইপের সিনেমা পছন্দ করি এবং যেই নায়কের সিনেমা পছন্দ করি, তার একটা খুব সুন্দর সিনেমা দেখার পরে আমার কাছে খুব ভালো লেগেছে। এখন মুভি দেখা শেষ, আমি একদিন পরে বা 2 দিন পরে যদি আমার কোনো একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়,
আমার একটা পরিচিত কারোর সাথে দেখা হয় এবং যদি মুভি নিয়ে কথা হয়, আমি কিন্তু একবারে হুবহু 2 ঘন্টা 30 মিনিটের মুভি তার মতো বর্ণনা করতে পারলেও এমন ভাবে বর্ণনা করতে পারবো যে সে টোটাল কনসেপ্টটা বুঝে বা আমি বুঝাইতে সক্ষম। কি এটা কি কখনো হয়েছে আমাদের সাথে? অবশ্যই স্যার, এটা সচরাচর সব সময়ই হয়। আবার হচ্ছে আমাদের যে রিসেন্টলি ফিফা ওয়ার্ল্ড কাপ হয়ে গেল, তো এরকম কিন্তু হয় যে যে ম্যাচগুলো আমরা অনেক আগ্রহের সাথে দেখি, এই ম্যাচগুলোও কিন্তু আমরা অনেকটা মানে ভালো মতোই স্যার বর্ণনা করতে পারি পরবর্তীতে আমার কোনো ফ্রেন্ডের সাথে, যে দেখা, যে হয়তো মিস করছে খেলাটা, আমরা কিন্তু বলতে পারি যে কখন কি হয়েছে, কখন কোন প্লেয়ারটা ভালো করছে, গোল দিছে, কে কখন ফাউল করছে। এই জিনিসগুলো কিন্তু আমাদের মনে থাকে, আমরা কিন্তু ভালো মতো ব্যাখ্যা করতে পারি। তাহলে এখন যদি আমি প্রশ্ন করি যে আমি খেলা বা মুভি দেখার পরে আমার ব্রেন, একই ব্রেন সেটাকে প্রসেস করে মেমোরিতে কনভার্ট করে রাখতেছে, সংরক্ষণ করতেছে, যেটাকে আমি পরবর্তী সময় চাইলে ইউজ করতে পারতেছি। কিন্তু পড়ার ক্ষেত্রে যদি সেম বিষয়টাই আমাদের সাথে হইতো, তাহলে কেমন হতো বিষয়টা? আসলে স্যার অনেক ভালো হইতো। আপনার এই শুরুর যে এই গল্পটা বা যে কনসেপ্টটা আপনি শুরু করলেন, এখান থেকে আমি যতটুকু বুঝলাম আপাতত, যে তাহলে কোনো জিনিসকে মনে রাখার ক্ষেত্রে কি আমাদের ভিজুয়ালাইজেশনটা কি জরুরি স্যার? তার মানে, মানে যেটা আমরা জাস্ট পড়তেছি, সেটার চাইতে কোনো জিনিস যদি আমরা সচক্ষে দেখি, তাহলে এটা কি বেশি মনে থাকে আমাদের? আচ্ছা, আমি এই জায়গাতে আসতেছিলাম যে আমাদের ব্রেন যেইভাবে একটা মেমোরিকে প্রসেস করে, আমি যদি ঠিক ওইভাবেই আমার পড়াশোনাটাকে দিতে পারি, তাহলে সেটা মনে রাখার যে ইফেক্টিভনেস সেটা বেড়ে যাবে। এখন যদি আমরা আগের আলোচনাগুলো মোটামুটি ক্লিয়ার হই, তাহলে আমরা মূল আলোচনায় চলে আসলে আমাদের বিষয়টা ক্লিয়ার করাটা ইজি হয়ে যায়। কেমন? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা 1 নম্বর পয়েন্টে চলে আসি। শুধু পড়ে না, মনে করার চেষ্টা করবি। অর্থাৎ একটু পড়ে বই বন্ধ করো, বই বন্ধ করে নিজেকে জিজ্ঞেস করো আমি কি কি পড়লাম। এটা অ্যাক্টিভ রিকল, মনে করার চেষ্টা সমান সমান মনে রাখার চাবিকাঠি। এখানে যেটা বোঝানো হচ্ছে যে আমি যখন কোনো কিছু পড়ছি, তখন সেটার একটা উদ্দেশ্য সেট করা, যে আমি এখন পড়তে বসছি, আমি কোন বিষয়টা পড়ছি এবং আমি এখান থেকে কি শিখতে চাচ্ছি, সেটা আগেই নিজেকে বলে নেওয়া। বলে নেওয়ার পরে আমি যখন পড়া শুরু করতেছি, তখন কিন্তু আমি বিষয়গুলোর সাথে একটা কানেক্টিভিটি পাচ্ছি। এক্সাম্পল আকারে যদি বলি, ধরো আমি আজকে ব্রাজিল এবং আর্জেন্টিনার ম্যাচ দেখবো, তার মানে আমার ভিতরে কিন্তু একটা এক্সাইটমেন্ট তৈরি হলো যে কি, আমি আজকে ব্রাজিল এবং আর্জেন্টিনার হাই ভোল্টেজ ম্যাচ দেখবো। তখন কোন প্লেয়ার আছে, কোন সময় খেলা, কোথায় বসে খেলা দেখবো, এই সময় আমার টিভিতে দেখবো না বড় পর্দায় দেখবো, আমার ভিতরে কিন্তু একটা এক্সাইটমেন্ট কাজ করছে, তাই না? জি স্যার, অবশ্যই। এই টিমে মানে কোন কোন প্লেয়ার গুলো আছে, কোন প্লেয়ার গুলো নাই, এভরিথিং আমার ভিতরে কিন্তু আগে থেকে একটা প্রোগ্রামিং শুরু হয়ে গেছে। খেলা 10টার সময়, বাট আমার ভিতরে এক্সাইটমেন্ট শুরু হয়েছে কখন থেকে? সন্ধ্যা 7টা 8টা থেকে এক্সাইটমেন্ট শুরু হয়েছে, হুম। কখন 10টা বাজবে, কখন 10টা বাজবে। জি কেমন? জি স্যার। তো পড়ার ক্ষেত্রে আমি সাধারণত দেখি যে আমরা আসলে কি পড়বো, পড়ার আগে কিন্তু চিন্তা ভাবনা ছাড়া একটা বই খুলে পড়তে বসে যায়। এটা আমাদের জন্য একটা ভুল। আমি এখন বিজ্ঞান করব বা অঙ্ক করব বা ইংরেজি করব, আমি আগে সিদ্ধান্ত নেব যে আমি বিজ্ঞান বা অঙ্ক বা ইংরেজি করব, সেটা কেন করব, কতটুকু পড়বো এবং কি অধ্যায়টা পড়বো, সেটাকে নিজের ভিতরে নিজেকে প্রশ্ন করে সেটাকে চিন্তা করা। কেমন? জি স্যার। তারপরে একটু পড়ে বই বন্ধ করা। এই জায়গাটায় সবচেয়ে বড় সিক্রেটটা লুকিয়ে আছে। দেখা গেল যে আমি একটা পৃষ্ঠা পড়লাম, পড়ার পরে বইটা বন্ধ করে আমি নিজে আবার মেমোরাইজ করার বা সেটাকে রিকল করার চেষ্টা করলাম। সাধারণত দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে মনে হবে যে আমাদের এই পড়াটা 1%ও মনে করা বা বলা সম্ভব না। এটাই স্বাভাবিক মনে হইতে পারে, কিন্তু এখানে মূল ফ্যাক্টটা লুকায়িত আছে।
আমি যদি প্রথমে চিন্তা ভাবনা করে পড়তে বসি, আমার পড়ার মনোযোগটা বেড়ে যাবে। আমি 1 পৃষ্ঠা বা 2 পৃষ্ঠা পড়ার পরে যখন বই বন্ধ করে দেব, তখন কিছুটা মনে পড়বে, ধরে নিলাম সেটা 1%, 2% বা 5%। আমাকে যাইতে হবে 70 বা 80%, 90% পর্যন্ত, কেমন? জি স্যার। তো আমি যখন এটা শুরু করব, তখন কিন্তু আমি রেজাল্ট পাবো না। আমি রেজাল্ট পাবো কবে? যখন আমার ব্রেন এই অব- এই যে পরিবর্তন, এই যে প্র্যাকটিস, সেটার সাথে অভ্যস্ত হওয়ার পরে। অর্থাৎ আমার ব্রেন এখন পর্যন্ত এইভাবে অভ্যস্ত না। আমি ব্রেনকে যখন একটা নতুন সিগন্যাল দেবো, সে কিন্তু এটাকে আগে প্রসেস করতে একটু সময় নেবে। হুম তো আমি যখন পড়া শুরু করবো, যখন এই স্টাইলে শুরু করবো, প্রথম 1 দিন 2 দিন 1 সপ্তাহ হয়তো আমি রেজাল্ট পাবো না, কিন্তু ব্রেন যখন বুঝে যাবে যে আমাকে এই লেভেলের ফোকাস করে আমাকে আবার কিছুক্ষণ পরে ডেলিভারি দেওয়া লাগবে, হুম তখন কিন্তু সে আস্তে আস্তে প্রসেসিংটাকে স্ট্রং করতে থাকবে। আমার তখন যে ব্রেন মাসেল মেমোরি, সেটা আস্তে আস্তে স্ট্রং হবে এবং অ্যাক্টিভ হবে। তাহলে এটা একটা খুবই পাওয়ারফুল হ্যাকস, যেটাকে আমি যদি কন্টিনিউয়াস প্র্যাকটিসে নিয়ে আসি, তখন আমার ব্রেনের মেমোরাইজিং ক্যাপাবিলিটি অনেক ইনক্রিজ হবে। কেমন? জি স্যার, তো অবশ্যই। এটা ধারাবাহিকভাবে আমরা পরবর্তী গুলো আলোচনা করলে মোটামুটি একটার সাথে আরেকটা আমরা কানেক্ট করতে পারবো, কেমন? আর স্যার এটা কিন্তু প্রথম যে টপিকটা আছে স্যার, এটা কিন্তু এই যে পড়া একটু পড়ে বই বন্ধ করে আবার মানে রিকল করার চেষ্টা করা, এটা কিন্তু অনেক শিক্ষার্থী করে না আসলে। বর্তমানে শিক্ষার্থীরা পড়াশোনার প্রেশার থাকে অনেক, তো অনেক সাবজেক্ট পড়াশোনা, অনেক বাড়ির কাজ থাকে, শেষ করা লাগবে, হোমওয়ার্ক থাকে। তো তারা কিন্তু একটু মানে রীতিমতো একটু অনেক মানে তাড়াহুড়ো করেই কিন্তু পড়ে যে শেষ করতে হবে সব সাবজেক্ট গুলা। তো সেটা করতে গিয়ে কিন্তু এটা অনেক স্টুডেন্টই করে না, হয়তো অনেকে করে, বাট আমার মনে হয় বেশিরভাগ স্টুডেন্ট এটা করে না, যে একটু পড়লাম, পড়ে আসলে বলার চেষ্টাটা করা। তো আসলে এটা অনেক ভালো একটা বিষয়। এটা যারা দেখছো ভিডিওটা তারা অবশ্যই এটা ফলো করতে পারো। কারণ স্যার যেটা বললো, যেটা একদিনে তৈরি হবে না, বাট যখন আমি আস্তে আস্তে এটা শুরু করব, তখন আমার ব্রেনে কিন্তু আস্তে আস্তে এটা সেট হয়ে যাবে যে আমাকে এই পড়াটা কিন্তু আবার পরবর্তীতে না দেখে বলা লাগবে বা মুখস্থ করা লাগবে। তো আস্তে আস্তে এটাতে যে মানে যথার্থ যে ব্যবহারটা, এটা আস্তে আস্তে বা যে সুবিধাটা, এটা কিন্তু পাওয়া শুরু হবে একটা সময় গিয়ে। তো ধন্যবাদ স্যার এটা সুন্দর মতো বুঝিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে স্যার, আমরা আগাইতে পারি এখন সামনের দিকে। আচ্ছা, তোমার সাথে আমি আরেকটু অ্যাড করি এখানে। শুধু আহ, ছাত্র বা ছাত্রীর উপরে দায়িত্বটা ছেড়ে দিলে তাদের জন্য একটু কঠিন হয়ে যাবে। এটা কিন্তু শিক্ষককেও দায়িত্ব নিতে হবে। যে শিক্ষকটা এই কনসেপ্টটা বুঝবে না, সে কিন্তু স্টুডেন্টের এই প্রসেসটাকে মূল্যায়ন করতে পারবে। জি তাই স্যার। আমি মনে করি যে স্টুডেন্টের পাশাপাশি শিক্ষকদেরও এখানে কিছুটা ভূমিকা পালন করলে তাদের জন্য সেটা আরো বেশি হ্যাঁ, ইফেক্টিভ জি হয়। স্যার, এটা আসলে ওকে। ক্লাসরুমেও তো করা যেতে পারে। ক্লাস নেওয়ার সময় দেখা যাচ্ছে অনেক রুলস পড়াচ্ছে, অনেক কবিতা পড়াচ্ছে। অবশ্যই করা যেতে জি স্যার। অবশ্যই করা যেতে পারে। আমরা ক্লাসরুমে 30 মিনিটের ক্লাসে আমরা শুধু এই প্র্যাকটিসটাই কন্টিনিউ করতে পারি, যে কতটুকু এখন ইফেক্টিভ হচ্ছে। হুম, জি কেমন? স্যার। ঠিক আছে স্যার, আমরা ওকে। তো এবার সামনের আমরা দিকে যদি আগাই। আমরা যদি নেক্সট পয়েন্টে চলে যাই, সেটা হলো পড়াকে সিনেমা বানানো। আচ্ছা, এই জায়গায় সবচাইতে বড় বিষয়টা জড়িত, যেটা আমি বললাম যে ব্রেন আমাদের ইনফরমেশন গুলো কিভাবে রিপিট করে। তো এখানে এক্সাম্পল আকারে আমরা একটা জিনিসকে নিয়ে আসছি, যেমন 1952 সাল, 1966 সাল, 1969 সাল, 1971 সাল। বাংলাদেশের ইতিহাসে এই সালগুলো অনেক তাৎপর্যপূর্ণ। কিন্তু আমি যদি প্রশ্ন করি যে 1952 সালে কি হয়েছিল, আমরা কিন্তু মানে খুব সহজে বলে দিতে পারি যে ভাষা আন্দোলন হয়েছিল, সালাম জব্বার বরকত রফিকেরা মারা গিয়েছিল, আমরা এটার মাধ্যমে মাতৃভাষা পেয়েছি। 1966 সালে কি হয়েছিল, এটা মনে করতে গেলে একটু আমাদের বেগ পেতে হবে, কষ্ট পেতে হবে। 1969-এর ক্ষেত্রে একই রকম, বাট 1971-এর ক্ষেত্রে আবার সেটা একটা, হুম এটা অনেকটা 1952 সালের মতোই। কেমন? হুম 1971 সালে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, যেটার বিনিময়ে আমরা কি পেয়েছি? একটা স্বাধীন স্যার। বাংলাদেশ পেয়েছি, তাই না? জি স্যার। এখানে আমরা অনেকগুলো গল্পকে বলতে পারি। এখন এখান থেকে আমাদের মেসেজটা কি? আমাদেরকে 1971 এবং 1952 টিভি, ম্যাগাজিন, মানুষের মুখে, বিভিন্ন অনুষ্ঠানে যেভাবে হাইলাইটস করা হয়েছে, দেখানো হয়েছে, বোঝানো হয়েছে, আমরা কিন্তু চাই বা না চাই এই কালচারের সাথে আমাদের ব্রেন অভ্যস্ত হয়ে গেছে।
আমাদের মেমোরাইজিং হয়ে গেছে, তাই না? জি স্যার। কিন্তু যদি আমি বাংলাদেশের বাইরের কোনো কান্ট্রির কোনো পার্সনকে বলি, তারা কিন্তু বাংলাদেশে থেকেও এই জিনিসগুলো সম্বন্ধে তাদের মাথায় আমাদের মতো করে বিষয়গুলোকে নিয়ে আসতে নিয়ে আসতে পারা সম্ভব নয়। কেন? কারণ তাদের এখানে কোনো ইমোশন নাই, তাদের এখানে কোনো সাসপেন্স নাই, তাদের এখানে কোনো অ্যাট্রাকশন নাই। বাট আমাদের এই লার্নিং এর সাথে একটা ইমোশন আছে, একটা সাসপেন্স আছে, একটা ভালোবাসা আছে, একটা অর্জন আছে। জি তো স্যার। এখানে মুভির সাথে সিকোয়েন্স করতেও যেটা বলা হয়েছে যে আমরা সাধারণত মুভির ভিতরে যে ইনফরমেশন গুলো দেখি সেখানে কিন্তু আমাদের ভালো লাগা, আমাদের ইমোশন, আমাদের চাওয়া পাওয়া এই বিষয়গুলোকে কিন্তু কানেক্ট হয়, হুম। যে কারণে আমাদের এটা মেমোরিটা খুব সহজেই রিসিভ করে নিতে পারে। এখন যদি আমি পড়াশোনার ক্ষেত্রে আসি, পড়াশোনার ভিতর থেকে আসলে তো কোনো ইমোশন নাই, সেটা তো একবারে নিরস টাইপের একটা বস্তু বলা যেতে পারে। তাহলে ওই জায়গাটায় যদি আমরা কোনো ইমোশন ক্রিয়েট করতে পারি, তখন কিন্তু আমাদের এই মেমোরি গুলো অনেক স্ট্রং মেমোরি হয়ে যাবে, আমাদের শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্মে চলে যাবে। হুম। অর্থাৎ পড়াশোনা শুধু করলেই হবে না, পড়াশোনাকে ইমোশনালি কানেক্ট করতে হবে। সেটা হতে পারে আমার ব্যক্তিগত লাইফে, সেটা হতে পারে আমার সামাজিক লাইফে, সেটা হতে পারে আমার পারিবারিক লাইফে, অথবা এভ- মানে এনিথিং হতে পারে। তো যখন আমার চিন্তার জগৎটা এইভাবে কাজ করবে যে আমি পড়াশোনাটা শুধু পড়াশোনা বা বইয়ের শুধু সাদা আর কালো অক্ষরগুলো না, আমি আমার প্র্যাকটিক্যাল লাইফ বা আশেপাশের সাথে কানেক্ট করার চেষ্টা করতেছি, সেখান থেকে একটা সিকুয়েন্স তৈরি করার চেষ্টা করতেছি, একটা সিনেমা বানানোর চেষ্টা করতেছি, তখন কিন্তু আমার এই পড়াগুলো কি হবে, মাথায় সুন্দরভাবে ক্যাচ করা শুরু হবে। তখন আমি এখন যেভাবে পারতাম, অর্থাৎ ডিম যে আমি সিদ্ধ করা শিখছিলাম, আমি এখন ডিম ভাজি করা শিখতেছি। হুম। অর্থাৎ আমার শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরিতে এগুলো কনভার্ট হওয়া শুরু হয়ে যাবে। জি কেমন? স্যার। জি স্যার। বিষয়টাকে আমি বোঝাতে পেরেছি 2 নম্বর পয়েন্টটা? হ্যাঁ, বিষয়টা হচ্ছে আসলে আমরা যে যেটা বললেন আপনি যে আমি যে এটার একটু উদাহরণটা দিই, সালের যেটা স্যার আপনি নিচে করছেন যে 52, ৬৬, ৬৯, ৭১। তো এগুলোর মধ্যে আসলে ৫২ বললেই আমাদের মাথায় ভাষা আন্দোলন চলে আসে। ৭১ বললেই মুক্তিযুদ্ধ, স্বাধীনতা পাওয়া, এই বিষয়গুলো যতটা ইজিলি চলে আসে, ৬৬ বা ৬৯ এগুলো কিন্তু এত সহজে আসে না। এটার স্যার যেটা কারণটা আপনি বললেন আপনিও যে ৫২, ৭১ এই কেন্দ্রিক আমরা অনেক দেখা যাচ্ছে নাটক বা মুভি মানে মিডিয়াতে যেভাবে আসলে এগুলার বাস্তব প্রমাণ বা বাস্তব ভিডিও চিত্র যে আমরা দেখছি, সেভাবে কিন্তু ৬৬ বা ৬৯ এগুলো দেখি নাই। তো এখানে ওই যে ওইটাই প্রমাণ হচ্ছে যে ভিজুয়াল একটা জিনিস দেখা, সিনেমার মতো করে দেখা, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে ইমোশন থাকা। এগুলার সাথে আমাদের বাঙালি জাতির সাথে এগুলা মিশে আছে আমাদের কাহিনীগুলো। এখানে আমাদের একটা ইমোশন আছে, একটা ভালো লাগা আছে, কষ্ট আছে, সবই আছে। একটা সফলতার গল্প আছে, ব্যর্থতার গল্প আছে। এই সবগুলা জড়িত আছে বিধায় আমরা কিন্তু এগুলা ভালো মনে আছে আমাদের। তো ওইজন্য ওই বইয়ের পড়াকে শুধু যদি আমি পড়া হিসেবেই নিই যে সাদা কালো অক্ষর পড়া, কেন পড়তেছি, কি জন্য পড়তেছি, কোনো ভাবা নাই, জাস্ট খালি পড়ে গেলাম, এখানে কোনো ইমোশন নাই, আমার কোনো প্ল্যান নাই, কোনো সাজানো নাই, কোনো সিকোয়েন্স নাই, তাহলে স্যার ওই যে ওইরকমই হবে, ৬৬ আর ৬৯ এর মতো মনে থাকবে না। সেই জন্য আমাদের এখানে যেটা বললেন স্যার যে বাস্তবের সাথে কানেক্ট করা, একটু সিকোয়েন্স মেনটেন করে পড়া, নিজের মধ্যে একটু সাজায় নিয়ে পড়া, গল্পের মতো সিনেমা বানিয়ে একটু পড়া, তাহলে আমাদের আরো ভালো মনে থাকবে। বিষয়টা আসলে এমন। ওকে, তাহলে আমরা নেক্সট পয়েন্টে চলে যাই। জি স্যার, অবশ্যই। আচ্ছা, আমরা যেটা করি যে যখন আমাদের কাছে কোনো টপিকস আসে, বড় টপিকস, তখন আমরা একসাথে সবগুলোকে মেমোরাইজ করার চেষ্টা করি, যেটার ফলে হয় কি আমাদের ব্রেন তো আসলেও এইভাবে কোনো তথ্য রিসিভ করতে অভ্যস্ত না। আমাদের ব্রেন চায় একটা কানেকশন, একটা ইমোশন, একটা সিকোয়েন্স, জি ছোট্ট স্যার। ছোট্ট ভাবে সে মনে রাখতে অভ্যস্ত। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, বড় বড় বিষয়গুলোকে আমরা ছোট ভাগে ভাগ করে নিতে পারি। তো সেটার একটা এক্সাম্পল আকারে এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, যেমন হোয়াই, হোয়াট, হাউ, এক্সাম্পল, রেজাল্ট। এতে বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে এবং মনে রাখতে সহজ হয়। তো এখন যদি আমরা কোনো একটা এক্সাম্পল নিয়ে আসি, যেমন
ধরে নিলাম যে আমরা ভয়েস অথবা ন্যারেশন করব, কেমন? জি স্যার। তো আমরা যদি বলি যে ভয়েস কেন করব, তাহলে একটা সুন্দর অ্যান্সার পাবো আমরা কেন করতেছি। হুম। প্রথমে যদি আমরা প্রথম থেকে শুরু করি, আমরা কি পড়বো, উত্তর কি আসলো, আমরা ভয়েস পড়বো। জি স্যার। কেন পড়বো, তখন একটা সুন্দর অ্যান্সার আসবে যে আমরা ভয়েস পড়ে কি করি বা কি করব, এই কারণে আমরা ভয়েসটা পড়বো। কিভাবে পড়বো, তখন আরেকটা অ্যান্সার চলে আসবে। এবার আমরা চলে আসলাম কিসে, এক্সাম্পল। তারপরে আমরা একটা রেজাল্ট দেখাইলাম। এটা অনেকটা প্রোগ্রামিং এর মতো, আগে আমরা কোডিং করলাম, পরে রেজাল্ট দেখলাম। হুম। তো যখন আমরা কোনো বড় টপিকস পড়ি, তখন সেখান থেকে যদি আমরা ইনস্ট্যান্ট একটা রেজাল্ট দেখতে পাই, যেটা আমি ডেলিভারি দিতে চাচ্ছি বা পারছি, তখন কিন্তু আমার জন্য ওইটা বেশি, ওই প্রাপ্তিটা আমার মেমোরাইজ করার জন্য ইজি হয়ে যায়। জি কিন্তু স্যার। যদি আমি শুধু পড়েই যাই কোনো রেজাল্ট পাচ্ছি না, পড়েই যাচ্ছি, তখন কিন্তু একসময় আমার ব্রেন ওই ইনফরমেশন গুলো আর ওইভাবে রিসিভ করতে পারবে না, সে ওখান থেকে আনন্দ পাবে না, সে ইমোশনালি কানেক্ট হইতে পারবে না, কেমন? তাহলে জি আমরা স্যার। এভাবে বড় অংশগুলোকে কি করব, ছোট 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 করে ছোট ভাগ ভাবে করে দেব। বিভিন্ন প্রশ্ন করে ভাগ ভাগ করে আমরা সেটার সাথে কানেক্ট হবো, কেমন? হুম। জি স্যার। এবার আমরা যদি 4 নম্বর পয়েন্টে চলে যাই, টিচার হয়ে যাও। আমার কাছে সবচাইতে যেটা মজাদার মনে হয়, কেমন? ধরো আমি যদি একটা প্রশ্ন পড়ার পরে সেটা আবার টিচার হয়ে আমার সমবয়সী বা আমার জুনিয়রকে বোঝাই দিতে পারি বিষয়টা, তাহলে এটা আমি কখনো ভুলবো না। এবং আমি আমার পার্সোনাল লাইফে এই বিষয়টাকে আমি খুব সুন্দর অ্যাপ্লাই করেছি। আমি যখনই কোনো জিনিস পড়ি, তখন ওটাকে একজনকে আমি একটা ভিজুয়ালাইজ করে, যে একজন পার্সনকে আমি এটা বুঝাই দিচ্ছি, হুম। এটা আমাকে খুব হেল্প করে। তো এই বুঝানো, নিজে বোঝানো এবং আরেকজনকে বোঝানোর যে বিষয়টা, সেটা খুবই পাওয়ারফুল। ব্রেন এই জিনিসটা খুব পছন্দ করে। ব্রেন তার যুক্তির যে জায়গাটা, লজিক্যাল যে সেক্টরটা, এই জায়গাতে প্রপারলি কানেক্ট হয় এবং সুন্দরভাবে ডেটাগুলোকে প্রসেসিং করে, এবং পরীক্ষার খাতায় লিখতে বা কাউকে বোঝাইতে সেটাকে খুবই হেল্প করে, খুব। আমরা যখন শিক্ষকের সামনে বা কারোর সামনে পড়া বলতে চাই বা খাতায় লিখতে চাই, এই মেমোরিটা আমাদেরকে খুবই বেশি সহযোগিতা করে। তাহলে এখানে আমরা কি দেখছি, বই বন্ধ করে বন্ধুকে বিষয়টি বুঝিয়ে দাও, যেখানে আটকে যেখানে আটকে যাবে জি এখানে স্যার, তোমার সেখানেই দুর্বলতা। দুর্বলতা। হ্যাঁ, এই মেসেজটা আবার খুবই গুরুত্বপূর্ণ। দেখো, যে আমি বোঝাইতে গেলে তো আটকায় যাচ্ছি, তার মানে আমি যা, এটা যখন প্র্যাকটিসে নিয়ে আসছি, আমি কিন্তু জানি যে এটা টিচারের কাছে বলতে গেলে কোন জায়গায় আটকায় যাবো, তার মানে যেটা পরে ভুল করতে পারি সেটা আমি আগে জেনে গেলাম। তাহলে টিচারের কাছে গেলে আমার এই যে ভুল হওয়ার সম্ভাবনা, সেটা কি হয়ে গেল, কমে গেল, কেমন? জি স্যার। তাহলে আসলে আমরা স্যার একটা পরবর্তী আসলে স্যার একটা স্যার টপিক বা যেকোনো কিছু আমি আমি নিজে প্রপারলি বুঝলাম কিনা এটার আসলে সবচাইতে বাস্তব প্রমাণ আমার মনে হয় যে আরেকজনকে শিখাইতে পারলাম কিনা এটার উপরে ডিপেন্ড করে আসলে। যে আমি একটা জিনিস যে শিখলাম কিনা আদৌ ভালো মতো সেটা আমি প্রমাণ হবে তখনই যখন আমি আরেকজনকে ওটা বুঝাইতে পারবো, তাই না স্যার? আর আর স্টুডেন্টরা তো যখন পড়তে বসে তখন তো সে আর নিজেকে টিচার হিসেবে ভাবে না, সে কিন্তু নিজেকে স্টুডেন্ট হিসেবেই ভাবে। তো আমার মনে হয় যদি কোনো স্টুডেন্ট শুরুতেই যদি এটা একটু মাথায় সেট করতে পারে যে আমি যে এখন এই জিনিসটা পড়তেছি, ভবিষ্যতে গিয়ে হয়তো এটা যে আমার কোনো ফ্রেন্ড হইতে পারে বা আমার কোনো ছোট ভাই বোন হইতে পারে বা কোনো টিচারও আমাকে ধরতে পারে, তখন আমি এটা বুঝাই দিতে পারবো কিনা, তাকে সুন্দর মতো এক্সপ্লেন করতে পারবো কিনা। আমার মনে হয় কোনো স্টুডেন্ট যদি শুরুতেই এই চিন্তাটা মাথায় নিয়ে আসে, তাহলেও হয়তো ব্রেন একটু অন্যভাবে ফাংশন করবে। ব্রেনের হয়তো ওই যে মানুষের যেরকম একটু সিরিয়াসনেস বেশি আর কম থাকে না, তো ব্রেনেরও হয়তো একটু অ্যাক্টিভনেস হয়তো বেশি হয়ে যাবে শুধুমাত্র এই চিন্তাটার কারণে। আসলে এই চিন্তাটা নিয়ে আসা উচিত প্রত্যেকটা স্টুডেন্টের। ওকে, আমরা পরবর্তী পয়েন্টে চলে যাই। জি স্যার। অদ্ভুত জিনিস বানাও। কঠিন তথ্য মনে রাখতে গল্প, রিম, অ্যাক্রোনিম, ছবি, মজা, কোনো আইডিয়া তৈরি করো। অদ্ভুত জিনিস মাথায় বেশি দিন থাকে। আচ্ছা, এটা একটা খুবই ফানি একটা টেকনিক। দেখা গেল যে আহ, আমি একটা কোনো জিনিস মনে রাখতে পারছি না,
খুবই কঠিন, হয়তো সেটা বিভিন্ন সাল হইতে পারে, বিভিন্ন কঠিন নাম হইতে পারে, অ্যান্টোনিম হইতে পারে, সিনোনিম হইতে পারে, বায়োলজির বিভিন্ন নাম হইতে পারে, পদার্থের নাম হইতে পারে, রসায়নের বিভিন্ন সূত্র হইতে পারে। ঠিক আছে? তো এইগুলোকে আমরা কি করবো, একটু ফান করবো এদের সাথে। কেমন ফান? যে ওই নামের সাথে মজা করা যায় এরকম কোনো কিছুকে অ্যাড করা, অথবা আমার যে জিনিসটা ভালো লাগে সেটার সাথে অ্যাড করা। অর্থাৎ পড়াটাকে অ্যাকচুয়ালি ছোট ছোট অংশে ভাগ করায় আমরা যে জিনিসটা পাইলাম, ওয়ান কাইন্ড অফ এটাই, যে আমরা বোরিং বিষয়টাকে ইন্টারেস্টিং কিভাবে চিন্তা করা যায় সেইভাবে ব্রেনকে প্রোগ্রামিং করা। এবং আমাদের ব্রেন এত পাওয়ারফুল, আমরা ওটা যে ইনস্ট্রাকশন দেবো সে একসময় সেইভাবেই প্রোগ্রামিং শুরু করে দেবে। কেমন? তো সেক্ষেত্রে আমরা কঠিন জিনিসকে ফান ভাবে শেখার চেষ্টা করব এবং ব্রেনকে বোঝাবো এটা কঠিন কিছু না, এটা ফানি বিষয়। এবং ব্রেন একসময় এটাই বিশ্বাস করতে বাধ্য যে আমরা একটা ফানি জিনিস শিখতেছি, কিন্তু আদৌ বিষয়টা কি আগে কঠিন ছিল। বাট শুধু আমাদের মাইন্ড সেট আপ চেঞ্জ হওয়ার কারণে সেই কঠিন জিনিসটা আমাদের জন্য এখন কি হয়ে গেল, সহজ হয়ে গেল। হুম। একটা কঠিন অঙ্ক, এটা অনেক ফানি অঙ্ক। এই ইনফরমেশনটা যখনই ব্রেন বুঝে গেল, তখন কিন্তু সে আস্তে আস্তে এটাকে ফান হিসেবে ট্রিট করা শুরু করে দেবে। কেমন? জি স্যার। তো এবার যদি পরের প্রশ্ন পয়েন্টে চলে যায়, বই দেখে লিখবে না, প্রথমে বই বন্ধ করে নিজের মতো লিখো, তারপরে বই খুলে দেখো কি মনে ছিল, কি ভুল হয়েছে, কি বাদ গেছে। এটা একটু স্টুডেন্টের জন্য সময় সাপেক্ষ, একটু চ্যালেঞ্জিং। বাট কেউ যদি মনে করে যে আমি পরীক্ষায় সর্বোচ্চ ভালো করব, তাহলে তার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা সাধারণত পরীক্ষায় কেন খারাপ করি, এই অ্যান্সারটা এটার ভিতরে লুকিয়ে আছে। আমরা পরীক্ষার হলে বসে প্রথম লিখি কোনো প্রশ্ন, যে কারণে যদি কোনো ভুল মনে না আসে আমরা কি করি, সেটা লিখে দিই, রেজাল্ট কি আসে, খারাপ হয়। তো আমরা যদি কি ভুল হবে এটা আগে থেকে নির্ণয় না করতে পারি, তাহলে পরীক্ষার খাতায় তো আমি ভুল সংশোধন করার জন্য ওই 2 ঘন্টা বা 3 ঘন্টা সময় পাবো না। হুম। তাহলে আমার উচিত কি, যে আমি যে ভুলটা পরীক্ষার খাতায় করব সেটাকে আমার টেবিল চেয়ারে বাসায় সেটাকে সংশোধন করতে হবে। এবং এই সংশোধনটার একমাত্র টেকনিক হলো, আমি যেটা করলাম সেটা বই না দেখে লিখতে গেলে, বই দেখে লিখলে তো আমি সবই লিখতে পারবো, হুম। তখন আমার ভুলটা ধরার কোনো অপশন নাই। বই না দেখে যখন লিখতে যাবো তখন আমি কিন্তু আমার অনেক ভুল পাবো, বানান ভুল পাবো, মনে না হওয়ার ভুল পাবো, এই ধরনের সেভারেল ভুল পাবো। তখন আমি সেটাকে ফাইন্ড আউট করে কারেকশনে যাইতে হবে, যে আমার এই ভুলগুলো হয়েছিল, এই ভুলগুলো করা যাবে না। তাহলে এই প্র্যাকটিসটা একটা স্টুডেন্টকে কিভাবে সহযোগিতা করছে, লিখতে, মেমোরাইজিং করতে, পরীক্ষায় ভুল না করতে এবং সর্বোচ্চ নাম্বার পাওয়া, সে গোপন যে কৌশলটা সে মোটামুটি এখান থেকে রপ্ত করে ফেলবে। হুম। কেমন? জি স্যার। ওকে, এবার আমরা 7 নম্বর পয়েন্টে যাই। এই পয়েন্টটা আমার কাছে আরো বেশি ইন্টারেস্টিং মনে হয় এবং এই পদ্ধতিটা অনুসরণ করা খুবই, কি বলা যায়, ইফেক্টিভ একটা পদ্ধতি। আমরা যদি ডক্টর নোবেল, ডক্টর নাভিল এদের কথা শুনি, দেখা যাবে যে তারা কিন্তু এটা নিয়ে অনেক কথা বলে। স্মার্ট রিভিশন। স্মার্ট রিভিশন কি? আমি একটা পড়া এখন পড়লাম, পড়ার পরে আমার কাছে বিষয়টা 100% একবারে স্পষ্ট, ক্লিয়ার, ভালো লেগে গেছে, মুখস্থ হয়ে গেছে, বিষয়টা কিন্তু এমন হয় না। আমরা কি করি, যতক্ষণ পর্যন্ত মুখস্থ না হয় চেষ্টাই করতে থাকি। একই পড়া দেখা যাচ্ছে একই টেবিলে বসে আমি 30 বার পড়ে ফেলেছি, কিন্তু আলটিমেটলি আমার কি হয়েছে, মুখস্থ প্রপারলি হয় নাই। আর যেটা হয়ে গেছে সেটা তো হয়ে গেছে। আমরা ব্রেনকে এইভাবে যখন ওভারলোড করি, ব্রেন কিন্তু তার প্রপার ফাংশনিং করতে পারে না। আমাদের ব্রেন যখন একটা কোনো ইনফরমেশন রিসিভ করে, চোখে পড়লাম, মুখে পড়লাম এবং চিন্তা করলাম, এইভাবে যে আমরা
ইনফরমেশনটা নিলাম, এটা কিন্তু তার একটা প্রসেসিং এর জন্য সময় দিতে হয়। আমরা যতবারই বলি না কেন, যতবারই করি না কেন, সে কিন্তু আলটিমেটলি একই ইনফরমেশন বারবার আসার কারণে সে খুব একটা বেটার আউটপুট দিতে পারে না। তো সেক্ষেত্রে এই টেকনিকটা খুবই ইফেক্টিভ। যেমন আজকে আমি একবার পড়লাম, আমি তো প্রথমের দিকে দেখছি যে আমি কি পড়বো, কিভাবে পড়বো, কতটুকু মনোযোগ নিয়ে পড়বো, সেগুলো কিন্তু আমার প্রি রিকুইজিট, এটা করার পূর্ব শর্ত। এখন আমি আজকে পড়লাম, একবারই ধরে নিলাম পড়লাম, আগামীকালকে আর পড়বো না, 2 দিন পরে সেম জিনিসটা আমি আবার একবার দেখে নিব। এখন ফরিদ তুমি বলো যে যেটা আজকে পড়তে আমার 10 মিনিট বা আধা ঘন্টা সময় লেগেছে, ধরে নিলাম আধা ঘন্টা সময় লাগছে, আমি যদি 2 দিন পরে সেটাতে কতটুকু সময় লাগবে, কম লাগবে না বেশি লাগবে? কম লাগবে স্যার আরো। আচ্ছা, কম লাগবে। এবার আবার মাঝখানে একটা গ্যাপ দিলাম, কত 3 দিন গ্যাপ দিলাম, আবার আমি সেম জিনিসটাই পড়লাম, তাহলে এবার কি আগে সাথে সময় কম লাগবে না বেশি লাগবে? এবারেও স্যার কমই লাগবে। কম লাগবে। এইভাবে 7 দিন পরে, 15 দিন পরে যখন পড়বো, তখন এটা আমার প্রত্যেকবার ব্রেনে আসার কারণে, রিপিট হওয়ার কারণে এই মেমোরিটা শর্ট টার্ম থেকে লং টার্মে কনভার্ট হয়ে গেল। এখন স্টুডেন্টের প্রশ্ন হইতে পারে যে এটা তো অনেক কঠিন কাজ,